রূপ গোস্বামী যখন বৃন্দাবনে বসে বসে ধ্যান করছিলেন, উনি বৃন্দাবনে বসে ধ্যান করার সময় ওনার খাওয়ার জন্য কোনো হুঁশ জ্ঞান নাই। খিদা লেগেছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে ওনার খিদা লেগেছে। বদনটা ঠিক এরকম, বদন করতে করতে মানুষের খিদাটাও লাগে না। তখন ভগবানের গায়ে জ্বালা উঠে গেছে। ভগবান কি করেছে? ভগবান তার জন্য এক গ্লাস দুধ এনেছে। দুধ এনে তখন বলছে কি যে তুমি এই দুধটা খেয়ে নাও। যেই রূপ গোস্বামী যেই খেতে গেছে দুধটা, দেখে কি দুধ না অমৃত। ওই দুধটা উনি যেই পান করেছে তখন ওনার ভিতর অষ্টসাত্ত্বিক ভাব এসেছে। মানে ভগবানের জন্য যে আগ্রহ, আকুল ক্রন্দন, ভগবানের জন্য কান্না করা, মানে কি আমার কিছু হলো না, আমি কিছু পেলাম না, আমি কিছু করতে পারলাম না, আমি ভগবানকে ডাকবো, এটাই হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের ভিতর এসে যায় যে আমার জীবনটাই বৃথা গেল। আমি আমি কি কখনো ভগবানকে ডাকতে পারবো না? আমি কি তার চরণে আশ্রয় নেব না? এভাবে যে ভাবটা এসে যায়, সেই ভাবটা এসে গেছিল। তখন দুধটা পান করে যেই পাত্রটা রেখে দিয়েছে, পাত্রটা রাখার সঙ্গে সঙ্গে অপ্রাকৃত পাত্রটা কোথাও উধাও হয়ে গেছে, আর পাত্রর খোঁজ নাই। যেই পাত্রটা চলে গেছে তখন চিন্তা করলেন তাহলে তো এটা ভগবানই আমাকে দিয়েছে। এই যে দুধটা ছিল, দুধটা তো অমৃত ছিল, ভগবান দিয়েছে। তখন তার দাদা সনাতন গোস্বামীকে বললেন, ষড় গোস্বামীর ভিতর ওই যে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড় গোস্বামীর মধ্যে যেই সনাতন গোস্বামী, সেই সনাতন গোস্বামী ছিল রূপ গোস্বামীর দাদা। যে দাদাকে বলেছে, দাদা তখন বলে কি যে ভাই তুমি মাধুকরী করে খাও, মাধুকরী করে খেলে তাহলে ভগবানের কষ্ট হবে না, না হলে ভগবান তোমাকে খাবার দিতে আসতে, ভগবান তোমাকে খাবার দিতে আসে। এভাবে একবার রূপ গোস্বামীকে ভগবান খাবার দিয়েছিল। আর একবার কি হয়েছিল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুই ভাই দুই জায়গায় থাকতেন। এরা এক একদিন এক এক গাছের নিচে থাকতেন, যে কোন গাছের নিচে ভগবান কোন লীলা করে গেছেন, লীলাগুলো উদ্ধার করতে হবে, তাই এক এক সময় এক এক গাছের নিচেই থাকতেন। তাই একদিন কি হয়েছে, রূপ গোস্বামীর কাছে সনাতন গোস্বামী আসছেন, এসে বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা করছেন, গ্রন্থে কি কি লেখা আছে সেগুলো ওনারা আলোচনা করছেন। এভাবে আলোচনা করার সময় রূপ গোস্বামী চিন্তা করলেন আমার দাদা এসেছে অনেকদিন পর, আমি যদি দাদাকে কিছু একটু রান্না করে খেতে দিতে পারতাম তাহলে ভালো লাগতো। তা ভক্তের হৃদয়ে যদি কিছু চায় ভগবান কিন্তু অবশ্যই বুঝে নেয়, বলা লাগে না, সেটা মুখ দিয়ে বলার আগেই সেটা ভগবান বুঝে নেয়। এবার রাধারানী বুঝতে পেরেছে, রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিল রাধারানীর প্রাণ প্রিয় ভক্ত। রাধারানী কি করেছে, এক ঘটি দুধ এনে, চাল এনে, তারপর চিনি এগুলো এনে দিয়ে বলছে কি বাবা তোমরা একটু রান্না করে খেয়ে নাও। এই রূপ সনাতন দুই ভাই গ্রন্থ আলোচনায় এত ব্যস্ত যে তাদের আর রান্নার কথা মনেই নাই। এবার রাধারানীর গায়ে জ্বালা উঠে গেছে যে রূপ গোস্বামী চেয়েছিল দাদাকে একটু খাওয়াবে। তখন রাধারানী আবার এসেছে, একটা মেয়ে, একটা বালিকার রূপ ধারণ করে এসেছে। বালিকার রূপ ধারণ করে এসে বলছে কি বাবারা তোমরা তো রান্না করতে টাইম পাচ্ছ না, দেখি আমি তোমাদের রান্না করে দিই। কয়টা কাঠ এনে এবার উনুন বানিয়ে একটু ঢিল টিল দিয়ে উনুন বানিয়ে বসিয়ে দিয়ে রান্না করে দিয়ে বলছে কি তোমরা ভগবানকে ভোগটা লাগিয়ে ভগবানকে দিয়ে একটু পেয়ে নিও। দিয়ে রাধারানী তো চলে গেছে। যেই চলে গেছে তখন কিছু পরে এদের আলোচনা শেষ করে এরা ভগবানকে ভোগ লাগিয়ে যেই প্রসাদটা পেতে গেছে, তখন সনাতন বলছে কি এ তো অমৃত, এরকম তো পরমান্ন তো হয় না, এত সুন্দর তো পরমান্ন হয় না, তাহলে এত সুন্দর হলো কি করে? তাহলে ওই তো কোনো সাধারণ মেয়ে না, তাহলে রাধারানীই সঙ্গে এসেছিল। ভাই তুমি মনে এমন বাঞ্ছা কেন করো, বারবার রাধারানীকে কষ্ট দাও, রাধারানী তো কষ্ট পায়, তুমি আর এভাবে তোমার মনোবাঞ্ছা করো না যে রাধারানী কষ্ট পাবে। তখন বলে দাদা ঠিক আছে।
তখন গ্রন্থ লিখেছেন রূপ গোস্বামী, বিদগ্ধ মাধব, আরও অনেক গ্রন্থ লিখেছেন, ললিত মাধব। তা এর কোন গ্রন্থটার ভিতর ছিল, রূপ গোস্বামী বর্ণনা করেছেন রাধারানীর মস্তকে সাপের ফণার মতো থাকে, আর সেখানে সেই সাপের ফণার উপরে মণি থাকে, সেটা লিখেছেন। এবার রূপ গোস্বামী পড়ে বলছেন, ভাই রাধারানীর মস্তকে যে সাপের ফণার মতো থাকে আর মণি থাকে, তুমি তো এইটা ভুল লিখেছো ভাই, এটা একটু সেরো, ঠিকঠাকভাবে যেটা লিখতে হয় সেটাই ঠিকঠাক মতো লিখো। বলে কি দাদা ঠিক আছে। যখন চলে গেলেন, চলে যাওয়ার সময় সনাতন বলে গেলেন, ভাই আমি আসি। বলে কি ঠিক আছে। আসার পথে যখন রাধাকুণ্ডের কাছে এসেছেন, রাধাকুণ্ডের কাছে এসে তখন দেখছেন কি কয়েকটা বালিকারা খেলা করছে। বালিকারা খেলা করার সময় তখন একটা মেয়ের মাথার উপর সাপের ফণা, আর সেই ফণার মাথায় মানে সাপের মাথায় যে মণিটা থাকে সেই মণিটা জল করে জ্বলছে। তখন রূপ গোস্বামী বললেন যে তোমরা থামো থামো, আর নৃত্য করো না, মাথায় তো সাপের ফণা। যেই বলেছে সঙ্গে সঙ্গে সে বালিকাগুলো আর নাই। তখন সনাতন বলছেন, এ কি, বালিকাগুলো কোথায় চলে গেছে? সনাতন যেই দেখেছে সেই বালিকাগুলো আর নাই, ওই যে বলেছে তো তোমরা থামো থামো বলেছে। তখন সনাতন আবার এসেছে তার ভাইয়ের রূপের কাছে। রূপের কাছে এসে বলছেন যে ভাই তুমি যেটা লিখেছিলে ওটাই ঠিক, তুমি যে লিখেছিলে রাধারানীর মাথায় সাপের ফণার মতো, ওই যে রাধারানীর বেনিতে, তুমি ঠিক লিখেছো, ওটা তোমার ঠিক হয়েছে, তোমার আর ওটা কাটতে হবে না, ওটা যেমন আছে তেমনই থাকবে। জয় শ্রী রাধে।